এক মঞ্চে আমেরিকা বিরোধী জোট, ট্রাম্পকে ঘায়েল করতে কি মোদিকে কাছে টানলেন পুতিন শি? তাদের স্বার্থ পুরালে কি হবে ভারতের? ৮০০ ছাড়িয়ে গেছে আফগানিস্তানে ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা। ৬.৩ মাত্রার আঘাতে এত বেশি ক্ষতি কেন, কি বলছেন বিশেষজ্ঞরা? ১৫০ মেট্রিক টন টমেটো নষ্ট হয় প্রতি বছর উৎসবের নামে, যা দিয়ে গাজায় কয়েক সপ্তাহের খাবার হতো। ক্ষুধামুক্ত বিশ্ব। আমেরিকা বিরোধী এশিয়ার শক্তিশালী জোট একসাথে এক মঞ্চে দাঁড়ালো চীনে এসসিও সম্মেলনে। চীন, রাশিয়া, ভারত সহ এশিয়ার শক্তিধর দেশগুলো বলছে তারা একত্রে ঠেকাবে মার্কিন আধিপত্য। তাদের এই আওয়াজ এশিয়া থেকে পৌঁছে গেছে আমেরিকাতেও। এরই মধ্যে ওয়াশিংটনে ট্রাম্পের বিরুদ্ধে তৈরি হয়েছে চাপের দেয়াল। তার একক সিদ্ধান্তে চাপানো শুল্ক নিয়ে প্রশ্ন তুলেছে খোদ মার্কিন আদালত। ভারতকে শায়েস্তা করতে গিয়ে উল্টো বিপদ বাড়িয়েছেন ট্রাম্প। অন্যদিকে নয়াদিল্লির কাঁধে বন্দুক রেখে ওয়াশিংটনকে টার্গেট করছেন শি জিনপিং ও পুতিন। তাই প্রশ্ন উঠেছে, স্বার্থ হাসিল হলে ভারত কি বন্ধু থাকবে চীনের বা রাশিয়ার? বিস্তারিত হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে। চীনের তিয়ানজিনে একসঙ্গে দাঁড়িয়ে খোশালাপে ব্যস্ত শি জিনপিং, ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে মার্কিন বিরোধী শক্তিশালী রাষ্ট্রনেতাদের এমন ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি সতর্কবার্তা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বাস ছিল শুল্কের আঘাতে ভারতকে তিনি বশে আনতে পারবেন, কিন্তু তার সব পরিকল্পনা বানচাল করে ক্রমেই মস্কো ও বেইজিংয়ের দিকে ঝুঁকছে নয়াদিল্লি। অন্যদিকে ট্রাম্পের একক সিদ্ধান্তে চাপানো শুল্ক নিয়ে এর মধ্যেই প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্রের আদালত। ঘরে ও বাইরে আসন্ন ঝড়ের হুমকি কতটা সামাল দিতে পারবে ওয়াশিংটন? আন্তর্জাতিক ক্ষমতার কেন্দ্র থেকে অচিরেই কি পিছু হটতে বাধ্য হবে ট্রাম্প শাসিত যুক্তরাষ্ট্র? এশিয়া কি শেষ পর্যন্ত আমেরিকার হাতছাড়া হয়ে গেল? ২০০১ সাল থেকে ভারতকে চীনের প্রতিদ্বন্দ্বী হিসেবে ব্যবহার করতে চেয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু ট্রাম্পের কারণে এর মধ্যেই থমকে গেছে সব। ভারতের রপ্তানির উপর প্রথমে ২৫% শুল্ক আরোপ এবং রাশিয়ার তেল কেনার কারণে দ্বিগুণ শাস্তি চাপিয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে মোদিকে ইচ্ছাকৃতভাবে অপমান করেছেন ট্রাম্প। এই ধরনের চাপ ভারতকে চীন রাশিয়ার কাছাকাছি নিয়ে যাচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, বন্ধুত্বের খাতিরে নয়, বরং সম্পূর্ণ নিজেদের স্বার্থেই দিল্লিকে কাছে টানছে মস্কো ও বেইজিং। আর টালমাটাল পরিস্থিতিতে টিকে থাকার জন্যই মোদি ধরছেন শি ও পুতিনের হাত। একসময় নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প ছিলেন ঘনিষ্ঠ মিত্র। টেক্সাস ও আহমেদাবাদে লাখো মানুষের সামনে দুজনই দেখিয়েছিলেন বন্ধুত্বের প্রমাণ। ভারতে ট্রাম্প টাওয়ার নির্মাণ, মুকেশ আম্বানির সঙ্গে সম্পর্ক সহ নানা যোগসূত্র থাকলেও শেষ পর্যন্ত কিছুই টেকেনি। এখন রুশ তেলের প্রধান আমদানিকারক হওয়ার কারণে ট্রাম্প প্রশাসনের চক্ষুশূল হয়েছে ভারতীয় কোম্পানি রিলায়েন্স। মোদি সরকার যুক্তি দিচ্ছে, পশ্চিমাদের সম্মতিতেই রুশ তেল কিনছে নয়াদিল্লি এবং পরিশোধিত তেলের বড় অংশ বিক্রি করছে ইউরোপের বাজারে। চীন, জাপান, তুরস্ক কিংবা অন্যান্য দেশও রুশ জ্বালানি কিনছে, কিন্তু তাদের বিরুদ্ধে একই রকম ব্যবস্থা নেননি ট্রাম্প। ট্রাম্পের কারণে গড়ে ওঠা শত্রুতা ভারতকে বিকল্প মিত্র খুঁজে নিতে বাধ্য করছে। প্রধানমন্ত্রী মোদি এখন এগিয়ে যাচ্ছেন মাল্টি অ্যালাইনমেন্ট বা বহুপক্ষীয় নীতি সামনে রেখে। বিশ্লেষকেরা বলছেন, ভারতকে বশে আনার যে চেষ্টা ট্রাম্প করেছেন সেটা উল্টো ফল বয়ে আনছে। অন্যদিকে রাশিয়া ও চীনের উপর ভরসা করে আপাতত টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিচ্ছে নয়াদিল্লি, কিন্তু এই স্বার্থনির্ভর জোটের ভবিষ্যৎ নিয়ে রয়েছে সন্দেহের অবকাশ। মোদি ট্রাম্পের বৈরিতা শেষ পর্যন্ত কতদূর গড়াবে সেটা সহসাই বলা যাচ্ছে না। তবে সাংহাই সম্মেলনে পুতিন, শি ও মোদির ঘনিষ্ঠতা ওয়াশিংটনের জন্য হবে বাড়তি দুশ্চিন্তার কারণ। যুক্তরাষ্ট্র এখনও ভারতের সবচেয়ে বড় রপ্তানি বাজার এবং প্রতিরক্ষা অংশীদার। তাই প্রয়োজনের তাগিদেই দুই দেশের মধ্যকার সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়বে না। বিশ্লেষকদের ধারণা, চীন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা দেখিয়ে মোদি হয়তো চাইছেন ট্রাম্পের সাথে দর কষাকষি কিংবা সমঝোতার সুযোগ তৈরি করতে। তবে বাস্তবতা হচ্ছে, ওয়াশিংটন দিল্লি সম্পর্ক আর আগের মতো নেই। ভবিষ্যতে নিজ নিজ স্বার্থে শত্রুতা হ্রাস করতে বাধ্য হলেও দুই দেশকেই টানতে হবে ট্রাম্পের একক সিদ্ধান্তের দায়ভার। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ৮০০ ছাড়িয়ে গেছে আফগানিস্তানের পার্বত্য প্রদেশ কুনারে আঘাত হানা ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা।
আহত ৩,০০০-এর কাছাকাছি। এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে থাকায় মৃত্যু সংখ্যা কোথায় গিয়ে থামবে তা জানা নেই কারোই। দুর্গম এলাকার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। প্রশ্ন উঠেছে, নিয়মিত বিরতিতে আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের কারণ কি? আর ৬.৩ মাত্রার ভূমিকম্পে এত মৃত্যু কেন? বিশেষজ্ঞদের ধারণা, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার গভীরে হওয়ায় ধ্বংসযজ্ঞের পরিমাণ এত বেশি। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্ত লাগোয়া আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের জালালাবাদে ভূমিকম্পের প্রথম ধাক্কাটি লাগে স্থানীয় সময় রবিবার রাত 11:47 মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস জানিয়েছে, রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৬.৩। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার বা ৬.২ মাইল গভীরে। এরপর ৪.৫ থেকে ৫.২ পর্যন্ত ৩টি কম্পন হয়। দিনের আলো ফোটার পর স্পষ্ট হয় ভয়াল চিত্র। উদ্ধার তৎপরতা শুরুর আগেই অপ্রত্যাশিত মৃত্যুর তালিকায় লিপিবদ্ধ হয় শত শত আফগান গ্রামবাসীর নাম। কেন এত ভূমিকম্প আর প্রাণহানির অভিশাপ মুক্ত হতে পারছে না আফগানিস্তান? কে জানতো রবিবার রাতের ঘুমই হবে অনন্তকালের নিদ্রা? যারা বেঁচে গেছেন স্বজন হারানোর বেদনায় তাদের অন্তর ক্ষয় হবে আজীবন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মাজারি ভ্যালিতেই প্রাণহানি হয় শত শত মানুষের। প্রায় মাটির সাথে মিশে গেছে গ্রামের পর গ্রাম। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বাখতার নিউজ এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলো হচ্ছে নুরগুল, চৌকি, ওয়াথাপুর, মনোগাই আর ছাপাদারা। জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান জানিয়েছেন, রাজধানী কাবুল ছাড়াও নানগারহর ও কুনার থেকে স্বাস্থ্যকর্মীদের একাধিক টিম দুর্গত এলাকায় গেছে। উদ্ধার তৎপরতা গতিশীল করতে শুরুতেই মোতায়েন করা হয় অন্তত 40টি হেলিকপ্টার। আমাদের গ্রামের ৯৫% ধ্বংস হয়ে গেছে। প্রতিটি পরিবারেই গড়ে ৮ থেকে ১০ জন হতাহত হয়েছে। বাড়িঘর সব শেষ হয়ে গেছে। মুসলিম ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি, আমাদের সাহায্য করুন। পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে। শিশু আর বৃদ্ধরা ধ্বংসস্তূপে আটকা পড়েছে। অবিলম্বে সাহায্য দরকার। আর পরিবারের নারী, শিশু, বৃদ্ধ যারা মারা গেছেন তাদের অনেককেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা যায়নি। আফগানিস্তানের ভূমিকম্পে শোক প্রকাশ করে সার্বিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রতিবেশী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আফগানিস্তানের পরম মিত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোক আর সমবেদনা জানিয়েছেন সামাজিক মাধ্যমে। আফগানিস্তান অত্যন্ত ভূমিকম্প প্রবণ হওয়ার অন্যতম কারণ হচ্ছে দেশটি ভারতীয় আর ইউরেশিয়া টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যেখানে রয়েছে একাধিক ফল্ট লাইন। তাছাড়া সেখানকার ভবনগুলোর দুর্বল কাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য দায়ী। ভবনগুলো মূলত কাঠ, কাঁচা ইট, দুর্বল কংক্রিট আর পাথর দিয়ে তৈরি। ভবন নির্মাণের এসব উপকরণ ভূমিকম্প প্রতিরোধী হয় না। এতে প্রচণ্ড ঝাঁকুনিতে দেয়াল আর ভবন ধসে দীর্ঘ হয় মৃত্যুর মিছিল। তাছাড়া পার্বত্য অঞ্চল হওয়ায় ভূমিধসে প্রকাণ্ড পাথর চাপায় অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়ানো প্রায় অসম্ভব। দুর্গম এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিলম্বিত উদ্ধার তৎপরতায়ও ব্যাপক প্রাণহানির আরেকটি কারণ। ২০২২ সালের জুনে ২ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানের পূর্বাঞ্চলে। ৫.৯ মাত্রার ওই ভূমিকম্পে মৃত্যু হয় অন্তত ১,০০০ মানুষের, আহত ৩,০০০-এর বেশি। পরের বছরের অক্টোবরে পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ৬.৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ২,৪০০ মানুষের প্রাণহানি হয়। ইউনিসেফের তথ্য মতে হতাহতদের ৯০%ই ছিল নারী ও শিশু। মেহরাব হোসেন খান, বাংলাভিশন নিউজ ডেস্ক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে অবশ্যই হত্যা করতে হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াফ গ্যালান্ট। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12কে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সাথে পরের বারের যুদ্ধে অবশ্যই খামেনিকে হত্যার বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত। জুনে হয়ে যাওয়া যুদ্ধে ইরানের পরমাণু কার্যক্রম পিছিয়ে গেলেও তারা আবারও তা পুনর্গঠিত করবে বলে সতর্ক করে দেন ইসরায়েলের সাবেক এই মন্ত্রী। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট।
ইসরায়েলকে ইরানের সঙ্গে নতুন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এবং পরের বারের যুদ্ধ ভিন্ন রকম হবে বলে সতর্কতা জানিয়েছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োআভ গ্যালান্ট। ৩১ আগস্ট ইসরায়েলি টিভি চ্যানেল 12কে দেয়া এক সাক্ষাৎকারে এই সতর্কতা জানান তিনি। গ্যালান্ট বলেন, এই দফায় ১২ দিনের যুদ্ধ অপারেশন রাইজিং লায়নে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা যায়নি, কিন্তু পরের বারের যুদ্ধে তাকে হত্যা নিশ্চিত করতে হবে। খামেনিকে হত্যার বিষয়টি অবশ্যই ইসরায়েল রাষ্ট্রের পরিকল্পনার অংশ হওয়া উচিত বলে অভিমত তার। জুনে হয়ে যাওয়া ১২ দিনের যুদ্ধে ইরানের আকাশপথ নিয়ন্ত্রণে নেয়ার দাবি জানায় ইসরায়েল। সে সময় ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা লক্ষ্য করেও বিমান হামলা চালায় তারা। একের পর এক হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই অচল হয়ে পড়ে এবং তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করে ইসরায়েল।